শারজিদ আলম সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং তিনি ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের খুব কাছের ছোট ভাই ছিল। তার রক্তে এখনো ছাত্রলীগ প্রবাহিত, যদিও সে এখনো বিপ্লবী সাজছে, সে বিপ্লবী না। গত 15 বছরে তাদের কোনো অবদান ছিল না। 18 কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা মাইর খেয়েছি ক্যাম্পাসে, আমরা নির্ঘুম রাত পার করেছি গত 15 বছর। তারা তো 1 মাসের আন্দোলন, 1 মাসেও তারা যখন ডিবি অফিসে গিয়ে মুচলেখা দিয়েছে, তারা যদি সত্যিকার অর্থে বিপ্লবী হতো তারা মুচলেখা দেয় না। বিপ্লবীরা কখনো হার মানে না, আমরা তো কখনো মুচলেখা দিই নাই। প্রথম প্রথম সে বলেছে যে মুক্তিযুদ্ধে কিছুই না, 71 ভুলে যাব। তারপরে জামাত ইসলামের সাথে সুর মিলিয়ে কথা বলেছে। ইতিমধ্যে আবার নাহিদ হাসান কথা বলা শুরু করেছে যে জামাতকে মানুষ ভোট দিবে না। আরে ভাই, রাজনীতি থেকে পল্টিবাজি চলে? এরশাদ আজকে ধ্বংস হয়েছে শুধু তার মুখে কথার কারণে। সকালে এক কথা বলতো, বিকেলে এক কথা। ধরেন জাতির সাথে প্রতারণা, আমি যদি এক কথায় বলি, এক বাক্যে বলি, কারণ মাহফুজ আলমকে 5 তারিখের আগে কারা চিনতো? আপনি একটু জনমত যাচাই করেন যে এই মাহফুজ আলমটাকে। শুনেন পান্না ভাই, আপনাকে একটা কথা বলি। সেই দুঃসময় যারা কথা বলতো না লুকিয়ে, এখন এই সমন্বয়করা যারা দাবি করছে সমন্বয়ক, তারা লুকিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিত। আর আমি পেজ দা পিপল ওপেন টকশো করেছি, এক দফার ঘোষণা সর্বপ্রথম আমি দিয়েছি যখন ওই 6 সমন্বয়ক এই আন্দোলন ইস্তফা দিয়েছে। তো এগুলো তো আমরা ভুলে যাব না। ধরেন জাতি যদি ভুলে যায় ভুলে যাবে, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা আমাদের অবদানকে আমরা আমাদের মতো করে দেখি। আবার যেটা আমাদের না আমরা সেটাকে ওন করি না। তো এই যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে 1 মাসে, যারা অতি বিপ্লবী সেজেছে আজকে তাদের জন্য বাংলাদেশের সমস্যার সকল সমস্যার সমাধান তাদেরকে দিতে হবে। কারণ তারা সর্বপ্রথম বলেছে বিএনপির লোকজনকে সামনে আসতে দেওয়া হবে না, এটা বলে বলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। সচিবালয় থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ যায় নাই শুধু একটা কারণে, যে বিএনপি জামাত ঢুকে যাবে। আমরা বিএনপি জামাতের জন্য যুদ্ধ করি নাই, এক স্বৈরাচারকে পারিয়ে মানে বিতাড়িত করে আরেকটা স্বৈরাচারকে জায়গা করে দিব না, এটা বলে তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেছে। আজকে যে সমন্বয়গুলো কান্নাকাটি করতেছে তাদের সবার ইতিহাস আমাদের কাছে আছে। শুনেন, কান্নাকাটি দিয়ে, আমি আবারও বলছি, আবেগ ইমোশন দিয়ে বিপ্লবী সাজার চেষ্টা করছে। মাহফুজ আলম আসলে তার এতটা গুরুত্ব কেন রইল সরকারের কাছে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে? না, মাহফুজ আলমের গুরুত্ব সরকারের কাছে থাকতে পারে, আমাদের যারা বিপ্লবী এবং যারা দেশবাসী তাদের কাছে তার কোনো গুরুত্ব নেই। আমার প্রশ্নটা সেখানে যে মাহফুজ আলম কেন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বা মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিলেন সারা বিশ্বের সামনে। ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিলেন এই জন্যই যে মাহফুজ আলম, আমি নাম বলছি না, এটা শোভনীয় না, যে কোনো একটা ধরেন সে এজেন্টের ভিত্তিক কাজ করতেছে। মাহফুজ আলম এখন যে কোনো একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট, আমি যদি বলি, একদম ভুল না বলি, কোন গোয়েন্দা সংস্থা কি সেটা আপনারা খুঁজে বের করুন। তবে আমি এটা বলতে পারি যে সে এজেন্ট, এবং বাংলাদেশে যারা এজেন্ট হয়ে রাজনীতি করেছে তারা খুব বেশি দূর যেতে পারে নাই, তারা কখনো গণমানুষের নেতা হতে পারে নাই। গণমানুষের নেতা হতে হলে আপনাকে স্পষ্টবাদী হতে হবে, আপনাকে মানুষের কাছে যেতে হবে, আপনাকে মানুষের পালস বুঝতে হবে। আপনি আয়নাঘরে বসে এসি রুমে বসে একটা মতামত দিবেন, সেটা জনগণ। মাহফুজ আলম থিওরি দিচ্ছে সেখানে বসে বসে, সে কি ভাই? এই আন্দোলনে গত সে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত মাহফুজ আলমের কি ভূমিকা রয়েছে? আমি বলি কোনো ভূমিকাই নাই। টাকা পয়সা কেউ একবার ইনকাম করলে সেভ করতে পারে না। সাগর ভাই, পান্না ভাই, আপনি যদি একবার বিতর্কিত, এই যে বন্যার টাকা নিয়ে আমি কখনোই কথাগুলো বলি নাই। বন্যার টাকা নিয়ে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে টিএসসি তে টাকা দিয়েছে যারা বন্যা কবলিত তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি যদি ভুল না বলি, সেই টাকাটা কেন ব্যাংকে রেখে দেওয়া হবে অ্যাকাউন্ট করে, যৌথ অ্যাকাউন্ট করে? এটা জাতির সাথে প্রতারণা না? আপনি মোরালিটিতে কথা বলবেন ভাই। মানুষ দিয়েছে, মানুষ ডুবে মরে যাচ্ছে না খেয়ে, তাদেরকে খাওয়া দেওয়ার জন্য তারা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজম করে ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1st ইয়ারের ছেলেকে পাঠাচ্ছে ওখানে, সে তো কিছু জানে না। কিন্তু এই আন্দোলনের সমন্বয়কদেরকেও তো পাঠানো হয় না, ঢাকার বাইরের সমন্বয়কদেরকে, তাদেরকেও দেয় না। বলে যে আইডি কার্ড দেখি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিনা। তো ভাই দেওয়ার সময় কথা বলেন না কেন যে ভাই আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়, নাহলে এখানে জমা দিতে পারবেন না? তো এই যে প্রতারণাগুলো কিন্তু তারা করেছে এবং জাতি সেটা ধরে ফেলেছে। এই টাকাগুলো রাখার কথা ছিল না, সর্বপ্রথম বিতর্কিত হয়েছে তারা এই জায়গায়। সম্রাট, আমি একটু মাহফুজ আলম সম্পর্কে আরেকটু জানতে চাই। তিনি যদি বিশেষ কোনো এজেন্সির হয়ে কাজ করেই থাকেন বা তিনি আসলে কাদের পার্সপেক্টিভ বেরিয়ে আসে, সবকিছু দেখবেন আপনি। সুতরাং আমি আবারও বলছি, যদি রাজনীতি করতে হয় জনগণকে নিয়ে করতে হবে। এই মাইন্ডেটটা আগে ছাত্র নেতাদেরকে ঠিক করতে হবে, যারা এখন সমন্বয়ক দাবি করছেন, এই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করছেন। আন্দোলনটা হয়েছে তো জনমানুষকে দিয়ে, যে জনমানুষকে নিয়ে আপনারা আন্দোলনটা করুন, রাজনীতিটা করুন। আপনারা আরেকটা জায়গার এজেন্ট হয়ে নিজেকে খুব বড় হিরো ভাববেন, এদেশের মানুষ এটা পছন্দ করে না। মানুষের পালসটা বুঝে মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে। অন্য দেশের এজেন্ডা সার্ভ করলে আপনি ওই ধরেন ডক্টর কামাল হোসেনের মতোই থেকে যাবেন সারা জীবন, এক নেতা এক দল। আপনি কি বলতে চাইছেন যে 188 জন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, আপনি তো নিশ্চয়ই তার মধ্যে একজন, তাই না? না, 188 জন কখনোই কেন্দ্রীয় সমন্বয়ক ছিল না ভাই। আন্দোলনের সময় তারা তাদের মতো করে একটা লিস্ট প্রকাশ করে দিয়েছে, আশেপাশে যারা পাইছে বন্ধু বান্ধব লিস্ট। এটা কোনো আন্দোলনের সমন্বয়কের লিস্ট হয় নাই, আমি যদি ভুল না বলি। 58 জন হয়েছে, 58 জনের পরে তারা যতগুলো লিস্ট প্রকাশ করেছে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তাদের একজনকে সেই লিস্টে তারা রাখে নাই। তো লিস্ট তো বড় কিছু না। আপনি তো সেই 58 জনের একজন নাকি? আমি তো বলি যে আমি 58 জনের একজন। আমি ধরেন প্রথম সারি যদি 5 জন ধরেন, 5 জনের একজন। আসিফ, নাহিদ, হাসরাত, সাজিদ, তারপরেই আমি। না, আমি এমনি ফর্মালি জিজ্ঞেস করছি, মানে ফর্মালি যে 58 জনের নাম তালিকাভুক্ত ছিল তার মধ্যে তো অবশ্যই ছিলেন। না না, তো তারা আন্দোলনের সময় আবার এই কথাও বলে নাই, যখন আমি নিজে স্বেচ্ছায় সমন্বয়ক হয়ে যখন টকশো করছি, যখন এক দফা ঘোষণা দিচ্ছি, তখন বলে না যে ইসমাইল ভাই আমাদের কেউ না।
হ্যাঁ, যার যে যেখানে আন্দোলন করছে, ধরেন রাজশাহীতে একজন সমন্বয়ক হয়ে পুরো রাজশাহী নেতৃত্ব দিয়েছে 5 তারিখ পর্যন্ত, 5 তারিখের পরে বলছে যে উনি সমন্বয়ক না। তো এটা তো ভাই আমি কি সমন্বয়ক না? আর সমন্বয়ক তো আমি পরিচয় দিই না। এটা এটা ক্লাস ধরেন ইন্টারের একটা ছেলে নিজেকে যদি সমন্বয়ক পরিচয় দেয়, তো সেই পরিচয় আমি কেন দিব একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে? তো এটা হয় না। আমরা বলবো আমরা আন্দোলনের সময় আমরা রাজনীতি করি, আমাদের দায়িত্ব ছিল, আমরা দায়িত্ব নিয়ে আমরা সমন্বয়ক হয়ে এক দফার ঘোষণা দিয়েছি, কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে। কিন্তু তারপরে আমরা এই সমন্বয়ককে পুঁজি করে, এই সমন্বয়ককে বিক্রি করে রাজনৈতিক দল করব, 5% আছে, আর 95% এই ব্যানারের সাথে নেই। একদম আপনি ধরে ধরে যাচাই করেন। এখন হ্যাঁ, তারাও নতুন করে অনেক লোক নিয়ে আসতে পারে ছাত্রলীগ থেকে, ওই জায়গা থেকে সেই জায়গায় নাম দিতে পারে। আরে ভাই, নাম তো আর রাজনীতি না, নাম তো আর আন্দোলন না। আন্দোলনের সময় যারা ছিল তাদের 95% নেই। তারা কমিটিটা প্রকাশ করার পরে আপনি জরিপ করবেন যে তাদের সাথে নেই কেন, সেটাও খুঁজে বের করবেন। যে আন্দোলনটা একসাথে করেছেন, এখন আপনারা 5% সব সুযোগ সুবিধা নিচ্ছেন, বাকি 95% কেন আপনাদের সাথে নাই? তো তারা তো অন্য দলও করে না। আমি আমি সেই জায়গা থেকে প্রশ্ন করি, 95% আন্দোলনকারী তারা যদি একসাথে থাকে, আর 5% যারা এখন সামনের সারিতে কিংবা সামনের সারি বললে হয়তো বলতে পারে লাইন লাইটে আছে, আসলে আমাদেরকে ফোন দিবেন, এখান থেকে আমাদেরকে 5% দিবেন। তাদের সাথে তো সরকারের সাথে তাদের একটা নেগোসিয়েশন হয়েছে, আমি একদম সাফ কথাই বলি। হ্যাঁ, সরকারের সাথে নেগোসিয়েশনের ভিত্তিতে এই 5% সারা দেশের সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে, যার কারণে অরিজিনাল সমন্বয়ক যারা, তারা এখন আর কোথাও যায় না, তারা রাজনীতিও করতে চায় না, তারা কোনো টেন্ডারবাজিও করতে চায় না। সরকারের সাথে নেগোসিয়েশনটা কেমন হয়েছে? সরকারের সাথে নেগোসিয়েশন হচ্ছে, তারা সরকারের সব সুযোগ সুবিধা নিবে, সরকারকে বলবে যে আপনি এটাকে চেঞ্জ করেন, এটাকে চেঞ্জ করবে, বাকি 95% যদি বলে আপনি এটাকে রাখেন, রাখবে না। সরকার সরকার কেন কনভিন্স তাদের দ্বারা? সরকারের তো একটা কিংস পার্টি দরকার ভাই, সুবিধাবাদী গ্রুপ দরকার, সরকার সেটা পেয়েছে। কারণ সরকার তো বিপ্লবীদেরকে নিলেই সরকার চালাতে পারবে না। সরকার যে আছে স্বৈরাচারের দোষরদেরকে নিয়ে আছে, যদি 95% বিপ্লবীদেরকে সাথে থাকতো সরকার তো স্বৈরাচারের দোষ নিয়ে চলতে পারতো না, উপদেষ্টা পরিষদ ফারুকির মতো লোক দিয়ে গঠন করতে পারতো না। তো এই জিনিসগুলো রক্তের সাথে কারা বেইমানি করে? যারা ভিন্ন আদর্শ ধারণ করে, যারা অরিজিনাল রাজপথের সৈনিক, গণতন্ত্রের সৈনিক, তারা কখনো রাজপথের সাথে বেইমানি করে না। এটা আপনি ইতিহাস থেকে দেখতে পারেন। আজকে যারা আছে প্রধান প্রধান জায়গায়, তাদের অতীত ব্যাকগ্রাউন্ড আপনি একটু ঘেটে দেখবেন, তারা আগে কি ছিল, গত 15 বছরে তাদের কি অবদান ছিল। তো সেটাকে তো আপনি ভুলে গেলে চলবে না ভাই। এখন সাদ্দাম হোসেন যদি এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়, আপনি যদি বলেন সে আগে ছাত্রলীগ করছে, এখন ভাই সে বৈষম্য বিরোধী নেতা, তাহলে তো হবে? আপনি বলুন তো। সেই না, আপনি কমিটিতে নাম দিয়েছেন বিদায় তাকে চিনে, তার আগে তো কেউ তাকে চিনতো না। তো এই ধরনের জাতির সাথে মশকরা ছেড়ে দিতে হবে। মানে জাতীয় নাগরিক কমিটি যাকেই ঢুকাচ্ছে সেই বিপ্লবী হয়ে যাচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারই নাম দিচ্ছে সেই বিপ্লবী। এই ধরনের দাপ্পাবাজি আমি মনে করি জাতির সাথে করা উচিত হচ্ছে না। আপনারা প্রকাশ করা উচিত ছিল যে এরা আমাদের দলে নতুন করে যোগ দিচ্ছে, নতুন আন্দোলনকারী। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে ছাত্র সমন্বয়ের মধ্যে, নানান ধরনের দুর্নীতি বলি কিংবা টেন্ডারবাজি বলি, যে অভিযোগগুলো রয়েছে তার কি কোনো প্রমাণ সাপেক্ষ কিছু কোনো তথ্য আছে আপনাদের কাছে? একদম একদম 100% সবকিছু ধরে ধরে প্রমাণ আসবে এই সরকারের পতনের পরে। একটু রাজনীতিতে ভাই ওয়েট এন্ড সি বলে একটা কথা আছে, অপেক্ষা করতে হবে, দেখতে হবে। রাজনীতি হচ্ছে একটা লম্বা রেস। আপনি ধরেন একটা ট্রেন কমলাপুর থেকে ছেড়েছে, বৈষম্য বিরোধী ট্রেন, এটাকে নাই আবার প্রমাণ দিলে অনেক কিছু, তো প্রমাণ দিতে হবে কেন? আপনারা যাচাই করেন না। আমরা তো আপনাদেরকে আমি যাচাই করার খোরাকটা দিয়েছি, আপনারা যাচাই করে দেখুন আমি যে কথাগুলো বলছি সেটা ভুল কিনা। আপনি দায়িত্ব নিয়ে এই চ্যালেঞ্জটি গ্রহণ করবেন কিনা? আমরা তো আসলে এই মুহূর্তে রাজনীতি নিয়ে কথা বলছি না, এই মুহূর্তে দুর্নীতি নিয়ে কথা বলছি। যাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা কেন্দ্রাবাজি অভিযোগ করেছে তা সেই প্রশান্ত না, আমি দায়িত্ব নিয়ে বলবো না, তবে আপনারা সাংবাদিকতা করেন, আমি আপনাদেরকে আপনাদের চিন্তার খোরাক দিয়েছি, আপনাদের ধরেন ডাটা কালেকশন করার একটা খোরাক দিয়েছি যে এটা হচ্ছে। এখন আমি দায়িত্ব নিয়ে বলবো না যে উনি করছে। সম্রাট, এখন যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে ছাত্রদের মধ্যে থেকে, বা যাকে আমরা কিংস পার্টি হিসেবে উল্লেখ করার চেষ্টা করছি অনেকেই, আর তারা যেহেতু বহুজা বিভক্তির মধ্যে চলে গেল, আমরা দেখলাম যে আব্দুল কাদের এবং বাকের মজুমদার বেরিয়ে নতুন একটি ছাত্র সংগঠন তৈরি করলো। একটা আদর্শ ধারণ করতে হবে আপনাকে, তো সেই আদর্শ তো সবাই ধারণ করবে না, এখানে বিভিন্ন মতাদর্শের লোকজন ভাই। তো আপনি একটা আদর্শ ঠিক করে আপনাকে রাজনৈতিক দল করতে হবে। তো সেই আদর্শ ঠিক না করে জুলাই আগস্টকে বিক্রি করে যদি রাজনৈতিক দল করেন, সেটা দেখবেন 2 দিন পর ভেঙে যাবে, সেই দলের কোনো কিছুই হবে না, জাতি কোনো কিছু পাবে না। সম্রাট, আমার শেষ প্রশ্ন, এই আন্দোলন সম্পর্কে এমন কিছু বলবেন পজিটিভ কিংবা নেগেটিভ, মানে এখন যারা নেতৃত্ব আছে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যা এখনো পর্যন্ত আনটোল্ড স্টোরি মনে হয় আমাদের কাছে, জাতি যদি জানা দরকার, তেমন কোনো কিছু আপনি বলবেন কিনা? তেমন কোনো কিছু আমি শুধু এটাই বলবো, দেখুন এই নতুন রাজনৈতিক দলটা যখন হবে, তখন পরিকল্পিত ভাবে কিছু ধরেন কিছু কিছু আমলা সেখানে এই দলে ঢুকবে পরিকল্পিত ভাবে, যে কারো এজেন্ট হয়ে এই দলে ঢুকবে। এটা আমি আপনাকে ইঙ্গিতটা দিয়ে দিলাম। সাবেক সেনা কর্মকর্তা হতে পারে, সাবেক সচিব হতে পারে, সাবেক ধরেন আপনার এই পুলিশের এসপি হতে পারে, আইজিপি হতে পারে। তারা বিভিন্ন এজেন্ট হয়ে এই নতুন দলে ঢুকবে আর জাতির কাছে ভালো শাস্তি চাইবে। কিন্তু তারা জাতিকে ভালো 71কে ভুলে যাবো ইদানিং আবার বলা শুরু করছে, না 71 আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, আমরা সেটাকে বলতে